24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমাদের যে সফল অফিসারদের নিয়ে যে সিরিজ তাহাদের কথা চলছে, তারই আজকে একটা অন্য পর্বে আমরা হাজির হয়েছি এবং সেখানে আমরা আজকে আমাদের গেস্ট হিসেবে পেয়েছি শ্রী সৌম্যজিৎ পালকে। স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ পদে বর্তমানে কর্মরত আছেন এবং স্যার WBCS 2019-এর সফল একজন ক্যান্ডিডেট। তো আজকে এই তাহাদের কথা পর্বে আমরা তার লাইফের জার্নি, তার স্ট্রাগল, তার সাফল্য সবকিছু এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার জীবনের মোটিভেশন সবকিছু আজকে ছোট্ট ভাবে শুনবো। স্যার, আজকে এই সেশনে আপনাকে অনেক অনেক স্বাগত যে আপনি আপনার সময় থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তো স্যার স্টুডেন্টদের যেটা মেন প্রশ্ন থাকে যে প্রত্যেক সফল ক্যান্ডিডেটের কাছেই যে একজন সফল ক্যান্ডিডেট কিভাবে পড়েছে, কিভাবে এগিয়েছে, সেসব পথে যাব। আমি খুব নর্মালি প্রশ্ন আপনাকে করবো যে স্যার আপনার জার্নি শুরু হয়েছিল কিভাবে? জার্নিটা স্টার্ট করার যদি বলি, 2016-তে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। প্রেসিডেন্সি কলেজ থেকে জিওগ্রাফি অনার্স নিয়ে যখন কমপ্লিট করলাম গ্র্যাজুয়েশন, তখন আমি ভাবতাম যে এবারে চাকরিতে তো যেতে হবে, ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, কিন্তু একটা প্যাশন ছিল আর্ম ফোর্স জয়েন করার। আর্ম ফোর্সের বিশেষত এয়ারফোর্সে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো সেক্ষেত্রে ভর্তি হয়ে যাই MSc-তেই, প্রেসিডেন্সি কলেজে। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা চিন্তা ভাবনা মাথায় আসে যে এবারে চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে, বা আমার যেটা ছোটবেলার পছন্দ বলা চলে বা একটা অ্যাসপিরেশন বলা চলে এয়ারফোর্স জয়েন করার, তার একটা প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে, বাবা মাকে সাপোর্ট করতে হবে। তো সেখান থেকেই জার্নিটা মোটামুটি স্টার্ট হয়। যখন আমার MSc-র ফার্স্ট ইয়ার মোটামুটি শেষের দিকে, সেই সময় থেকে কম্পিটিটিভ এক্সাম দেওয়া স্টার্ট হয় এবং ফার্স্ট যে এক্সামটা আমার লাইফের ফার্স্ট কম্পিটিটিভ এক্সাম ছিল, সেটা কাকতালীয় ভাবে এয়ারফোর্সেরই FCAT এক্সাম ছিল। তার প্রিলিমসের সিট পড়েছিল কলাইকুণ্ডা এয়ারবেসে। আমার মনে আছে সেই দিনটার কথা। তো সেই প্রথম দিন মানে নিজের একটা স্বপ্নের জায়গায় পরীক্ষা দিতে যাওয়া, সেই পরীক্ষাতে বসা, তার রেজাল্ট যাই হোক না কেন, কিন্তু ওই যে জার্নিটা স্টার্ট হলো, সেইখান থেকে এই পুরো যাত্রাটা শুরু। মানে এখান থেকে বুঝতে পারছি যে সাফল্য একটা শব্দ, সেটা যে কোনো ভাবেই আসতে পারে, কিন্তু অ্যাসপিরেশন জিনিসটা খুব মারাত্মক জিনিস এবং যেটাকে লালন পালন করলে একদম যা শুনে কোনো একটা রেজাল্ট আমরা ঠিক পাবোই। ডেফিনেটলি। তো স্যার আপনি প্রথম পরীক্ষা দিলেন এয়ারফোর্সে, তারপরে সেটা রেজাল্ট যাই হোক না কেন, কিন্তু তারপরে কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে, যেটা আমাদের সরকারি চাকরির পরীক্ষার ফিল্ডে প্রথম কবে থেকে আসা? সরকারি চাকরির ফিল্ডে আসা ওই ফার্স্ট ইয়ার যখন শেষ হলো, MSc-র সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছি, ওই সময় থেকেই শুরু হওয়া জার্নিটা। এবারে যখন একাডেমিক লাইনে আমি দেখলাম যে এটা অনেক বেশি লেন্দি, এবং আমার ক্ষেত্রে মনে হয়েছিল, আমি বলবো না যে সবার ক্ষেত্রে এটা লেন্দি মনে হবে, আমার ক্ষেত্রে মনে হয়েছিল যেন একটু লেন্দি, এবং এটাতে হয়তো এস্টাবলিশ হতে অনেক বেশি আমাকে সময় অপেক্ষা করতে হবে, এবং ফ্যামিলিকেও সাপোর্ট করার ব্যাপার ছিল, এবং আমার অ্যাসপিরেশনটাও ফুলফিল করার ব্যাপার ছিল। তো এখান থেকেই ফার্স্ট স্টার্টিং। এয়ারফোর্সের পরীক্ষাটা দেওয়ার পর থেকে মানে আমার আস্তে আস্তে নলেজ ওপেন হতে থাকে যে কম্পিটিটিভ পরীক্ষা কি হয়, কি কি তার সিলেবাস, কোন এক্সামের ডিমান্ড কি। তো সেইভাবে এবার নিজের স্ট্রেংথ গুলোকে আইডেন্টিফাই করতে শেখা, যে কোন পরীক্ষাগুলোর সিলেবাসে আমার স্ট্রেংথের পার্টটা বেশি, দিয়ে আমার নিজের ফিল্ডটাকে আইডেন্টিফাই করে নেয় যে আমি এই পরীক্ষাগুলোকে আমার মূল ফোকাস করব, করে এই পরীক্ষাগুলোর জন্যই শুধু প্রিপারেশনকে বেশি চালু রাখবো সারা বছর ধরে, কিন্তু সমস্ত পরীক্ষাতে আমি অ্যাপিয়ার করবো। একদম। এইখান থেকে একটা পয়েন্ট আমি চক আউট করবো যে আমি কোন পরীক্ষাটায় সব থেকে ভালো পারবো সেইটা বেছে নেওয়াটা খুব জরুরি। মানে আজকে আমরা দেখি যে সবাই শুরুতেই চাইছে যে সিভিল সার্ভিসের দিকে যাবো, সে তো সবারই একটা অ্যাসপিরেশন যে একটা পাওয়ার, প্যাশন, প্রেস্টিজ সবকিছুকে একসাথে সেখানে পাচ্ছি আমরা, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে রেস থেকে আমরা হারিয়ে যাচ্ছি, কোথাও গিয়ে নিজের পোটেনশিয়ালটা বুঝতে পারছি না বা বুঝতে পেরে সরে যাচ্ছি। তার থেকে বেটার যে একটা নিজেকে চুজ করে নি যে আমি ওই জায়গাটা এক্সপ্লোর করতে পারি, ওরে সব দিকে যাওয়াটা বেটার। প্রত্যেকটা এক্সামের নিজস্ব একটা ডিমান্ড থাকে। সিভিল এক্সামের যে ডিমান্ড, WBCS এর ডিমান্ড তার থেকে আলাদা, ঠিক। আবার UPSC সিভিল সার্ভিসের ডিমান্ডও তার থেকে কিছুটা আলাদা, অবশ্যই। তো একজন অ্যাসপিরেন্টকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে তার স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়, এবং সেই পরীক্ষার ডিমান্ডের সঙ্গে তার ওই স্ট্রেংথ উইকনেসটা কতটা মানে খাপ খাচ্ছে। তো যত বেশি খাপ খাবে তত জিনিসটাকে আয়ত্ত করা সহজ হয়ে যাবে। ঠিক এমনটা নয় যে আমার স্ট্রেংথের পার্ট কম,
উইকনেসের পার্টটা বেশি, সেখানে আমি সফলতা পাবো না এমনটা একদমই নয়। ব্যতিক্রম হতেই পারে, পেতেই পারে মানুষ সাফল্য, কিন্তু মানে আমি যেভাবে বাছাই করেছিলাম আমার ফিল্ডটা, আমি সেই পয়েন্টটাকে তুলে ধরলাম জাস্ট, যে এইভাবে আমি আমার রাস্তাটাকে বেছে নিয়েছি। আচ্ছা স্যার, আপনি WBCS 2019-এর সফল ক্যান্ডিডেট। 19-এর ব্যাচ। তো 19-এর পরীক্ষার জন্য সেটা প্রি কোভিড ব্যাচ, তখন মোটামুটি রেগুলার একটা এক্সাম হতো। তো মোটামুটি কতদিন প্রিপারেশন নিয়েছিলেন? প্রিপারেশন প্রিলিমস এর আগে যদি আমি বলি, 2018-র জুলাইতে আমার জুন জুলাই নাগাদ আমার এমএসসি কমপ্লিট হয়। আর ঠিক তার মাস 3-4 আগে থেকে সিভিল সার্ভিসের যে বইপত্র, মানে ওই ফেব্রুয়ারি নাগাদ থেকে একদম সিভিল সার্ভিসের যে বইগুলো হয়, মানে পলিটির জন্য লক্ষ্মীকান্ত, হিস্ট্রির জন্য পুনাম দালাল পড়া, এই বইগুলোকে আমি স্টার্ট করেছিলাম ওই ফেব্রুয়ারি নাগাদ, 2018-র কথা বলছি। আচ্ছা, সেই সময় থেকে স্টার্ট হয়। আমার এখনো মনে আছে 2019-এর ফেব্রুয়ারি মাসের 9 তারিখ খুব সম্ভবত প্রিলিমসের ডেট ছিল। ব্যারাকপুরে আমার প্রিলিমসের সেন্টার পড়েছিল, মনে আছে, তালপুকুরের আশপাশে কোনো একটা স্কুলে। তো ওই টাইমটুকু আমি পেয়েছিলাম প্রিলিমসের জন্য নিজেকে রেডি করার, এবং প্রিলিমস দিয়ে কোশ্চেন মানে অ্যাটেন্ড করে পরীক্ষা হল থেকে বেরোনোর পর আমার মনে হয়েছিল যে না, যেটুকু অ্যাটেন্ড করে এসেছি আমি ডেফিনেটলি প্রিলিমস ক্লিয়ার করে বেরোবো। এই যে কনফিডেন্সটা, এবার এই কনফিডেন্সটা সবার নাও থাকতে পারে। একদম, মানে অনেকে হয়তো 3-4টে পরীক্ষা দিয়েও তারপরে চান্স পেতে পারে। স্যারের ক্ষেত্রে ব্যাপারটা ভিনি ভিডিভিসি হয়ে গিয়েছিল কাকতালীয় ভাবে। তো সেক্ষেত্রে এবং কাকতালীয় বলা ভুল, স্যারের প্রিপারেশন অ্যাসপিরেশন দুটো একসাথে পিক করে যায়। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে বলবো যে WBCS প্রিপারেশনটা একটা খুব লেন্দি প্রসিডিউর। এবার সেই লেন্দি প্রসিডিউরে বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে ছেলেমেয়েরা মোটিভেশন ধরে রাখবে কিভাবে? আমার মনে হয় মোটিভেশনটা কোনো ওষুধ নয় অ্যাকচুয়ালি, যে আমাকে রোজ একবার করে একটা মোটিভেশনের কিছু ডোজ নিতে হবে তারপরে আমার মোটিভেশনটা বুস্ট আপ হবে। রাদার আমার মনে হয় মোটিভেশনটা অনেকটা নিজের ভেতর থেকে আসার মতো, মানে একটা আগুন থাকবে যেটা নিজের ভেতরেই জ্বলতে থাকবে, আর সেই আগুনটাই আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে যতক্ষণ না আমি সফল হচ্ছি। ঠিক। আর এটা বিভিন্ন অ্যাসপিরেন্টের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন কারণে আসতে পারে। এই জেদটা বা এই ভেতরের যে আগুনটা, সেটা বিভিন্ন কারণে হতে পারে কারোর ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, আমার মনে হতে পারে কারোর প্যাশন হতে পারে যে আমাকে হতেই হবে এই ফিল্ডে সাকসেস, সেটার থেকে কারোর মোটিভেশন আসতে পারে। কারোর হতে পারে নিজের কিছু হবি আছে, সেটাকে ফুলফিল করার জন্য আমার এস্টাবলিশ হওয়া দরকার, সেখান থেকে কারোর মোটিভেশন আসতে পারে যে আমি যদি আমার অভিষ্ট লক্ষ্যে না পৌঁছাই তাহলে কিন্তু মানে আমার কাঙ্ক্ষিত যে বিষয়গুলোকে আমি ছেড়ে রেখে এসেছি সেইগুলো আমি হয়তো ফুলফিল করতে পারবো। একদম, মানে কোনো একটা টার্গেট আমার দরকার যে আমাকে ওখানে পৌঁছতে হলে এই এর মাধ্যমে আমাকে পৌঁছতে হবে, এই জায়গাটা একদম একদম। আচ্ছা স্যার, এবার WBCS এর প্রিপারেশন যারা নতুন শুরু করছে তাদের একটা মেজর প্রশ্ন থাকে যে আমরা জিএস পেপার, অঙ্ক পেপার আমি পড়লাম, বাংলা ইংরেজি প্রিপারেশন করলাম, অপশনাল চয়েসের ক্ষেত্রে তাদের কি জিনিস মাথায় রাখা উচিত? স্যার আপনার কি অপশনাল ছিল, আপনি কি মাথায় রেখেছিলেন? এবং আমার ক্ষেত্রে অপশনাল ছিল জিওগ্রাফি। কেন জিওগ্রাফি ছিল সেটা স্বভাবতই, যেহেতু আমার অপশনাল মানে আমার গ্রাজুয়েশনের সাবজেক্ট ছিল জিওগ্রাফি, বিএসসি এমএসসি দুটোই আমি জিওগ্রাফি নিয়েই কাটিয়েছি 5টা বছর। এবং WBCS এর যখন সিলেবাসটা আমি দেখলাম, তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলাম যে একদম গ্রাজুয়েশনের যে সিলেবাস সেখান থেকেই প্রশ্ন আসে। এবং রাদার আমার মনে হয়েছিল যে আমাদের প্রেসিডেন্সি কলেজের মানে যে পরীক্ষাগুলো হতো সেমেস্টার, সেখানে প্রশ্নের যতটা কঠিন প্রশ্ন আসতো তার তুলনায় সেম সিলেবাস থেকেই অনেক সহজ প্রশ্ন WBCS এর অপশনাল পেপারে আসছে জিওগ্রাফির। এবং আমার মনে হয়েছিল যে যেটুকু আমি পড়ে এসেছি, যেটুকু বই আমার কাছে রয়েছে, বা যেটুকু নলেজ আমার মাথায় রয়েছে, কনসেপ্ট যেটুকু আমার ক্লিয়ার হয়ে রয়েছে, সেইটুকু ওপরে ভিত্তি করে যে প্রশ্ন বিগত 10 বছরে এসছে এবং যা সিলেবাস, এটা আমি খুব সহজে ক্লিয়ার করতে পারবো বা খুব সহজে ট্যাকেল করতে পারবো, বা যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে খুব সহজে এটাকে অ্যান্সার করতে পারবো। সেই দিকটাকে খেয়াল রেখে আমার জিওগ্রাফি নেওয়া, এবং তার ব্যাকবোনটা হচ্ছে আমার কলেজের প্রিপারেশন। অবশ্যই। কিন্তু এমন হতেই পারে কোনো অ্যাসপিরেন্টের ক্ষেত্রে যে তার কলেজের সাবজেক্ট অপশনালে হয়তো অতটা সুইটেবল নয় বা অত মেটেরিয়াল অ্যাভেলেবেল নয়। আমার মনে হয় একজন স্টুডেন্ট গ্র্যাজুয়েশনে 3টে বছর যে সাবজেক্টটাকে নিয়ে 3টে বছর, কম দিন নয়, 3টে বছর সময় কাটিয়েছে, সে ওই ফিল্ডে
অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করে যদি তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সিলেবাস দুটো দেখে মনে হয় যে হ্যাঁ আমি যা পড়ে এসেছি 3 বছরে তাতে ইজিলি আমি কভার করতে পারবো এই সিলেবাস, তাহলে অবশ্যই আমি বলবো নিজের সাবজেক্ট অপশনাল নেওয়াটা বুদ্ধিমানের কাজ। কিন্তু অন্য সাবজেক্ট যদি একান্ত নিতেই হয়, নেওয়ার আগে এইটুকু অন্তত যাচাই করে নেওয়া উচিত যে সিলেবাস কি আছে, লাস্ট 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি এসছে, এবং এই সিলেবাসের মানে যে রিকোয়ারমেন্ট সেটা আমি কতটা ফুলফিল করতে পারবো এবং আমার কতটা ইন্টারেস্ট আছে সাবজেক্টের প্রতি। মানে শুধুমাত্র একটা সাবজেক্ট, আমি নাম নিচ্ছি না কোনো সাবজেক্টের, কোনো একটা সাবজেক্ট খুব স্কোরিং বা ওই সাবজেক্ট থেকে আগের বছরে প্রচুর সিলেকশন হয়েছে, এই ট্রেন্ডে গিয়ে ওই অপশনালটা আমার পছন্দ নয় কিন্তু আমি পড়ে ফেললাম, এইটা হয়তো লং রানে গিয়ে তারপর দেখা যাচ্ছে যে যাদের ক্ষেত্রে 1 বছরের ব্যাপারটা ঘটছে না তাদের ক্ষেত্রে সিলেবাস শেষ করতে করতে 3-4 বছর লেগে যাচ্ছে, চলে যাচ্ছে। এবং যেটা স্যার 2021 সালের পরীক্ষার ট্রেন্ড দেখা গেল যে সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট গুলোতে অপেক্ষাকৃত কম নাম্বার উঠলো এবং নর্মাল যে গ্রাজুয়েশন সাবজেক্ট যাবে তারা কিন্তু কম্পারেটিভলি বেশি নম্বর পেয়ে। তো এবার সেখানে দেখা যাচ্ছে যে সোশ্যাল সায়েন্সের উপর থেকে একটা অনীহা তৈরি হয়ে যাচ্ছে। একদম, এবং শুধু তাই নয়, আমি পরীক্ষার খাতায় যে কন্টেন্ট লিখছি তার কোয়ালিটি কতটা তার উপরে তো নির্ভর করছে আমি কত নম্বর পাবো। এবার ফর এক্সাম্পল একজন ছাত্র ফিজিক্সে, সে ফিজিক্স অনার্স করেছে, এবার তাকে যদি হিস্ট্রি অপশনাল দিয়ে দেওয়া হয়, সে 5টা বছর কাটিয়েছে বিএসসি এমএসসি হয়তো ফিজিক্স নিয়ে, সে হয়তো ওই ফিল্ডে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এবার অপশনাল পেপারে হয়তো সে ফিজিক্সের হয়তো মেটেরিয়াল অ্যাভেলেবেল নয়, কিন্তু সে যদি নিজে মানে নিজের মতো করে অপশনালের কিছু তার স্টাডি নোটস তৈরি করে নেয়, সে হয়তো অনেক বেটার করতে পারতো। কিন্তু একটা ট্রেন্ডে গা ভাসিয়ে যদি কোনো একটা অন্য সাবজেক্ট নিয়ে নেয়, তার পক্ষে সেটা কেমন সাস্টেন করা খুব কঠিন হয়ে যেতে পারে। একদম, মানে অপশনাল ব্যাপারটা আমাদের সিভিল সার্ভিসের ক্ষেত্রে একটা এতটাই বড় রোল প্লে করছে যেখানে আমরা ভাবি যে জিএস পেপারটাই একটা হিউজ ইম্প্যাক্ট, কিন্তু বাকি যে 800 নম্বর একদম তার রোলটা বিশাল বিশাল, এবং অপশনাল না গেম চেঞ্জার হয়ে যেতে পারে। একদম গেম চেঞ্জার হয়ে যেতে পারে, তার কারণ এতটা হিউজ মার্কস ক্যারি করে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে গ্রুপ এবির ক্ষেত্রে শুধু অপশনালটা আসে, সিডির ক্ষেত্রে অপশনালটা আসছে না, তার মানে অটোমেটিক্যালি সিডি তে কম্পিটিশন অনেক বেশি। কিছু মানে যদি 100 জন পরীক্ষা দেয় ফর এক্সাম্পল, তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে 60 জন পরীক্ষার্থী অপশনাল পেপারে অ্যাপিয়ার করছে। ঠিক, আমি অপশনাল দিতে গিয়ে কিন্তু এই জিনিসটা খেয়াল করছি, ঘর কিন্তু ফাঁকা, মানে যে ঘরে বসে 25 জন আমরা জিএস পেপার পরীক্ষা দিয়েছি, যখন অপশনাল দিতে যাচ্ছি ওই ঘরে 7-8 জন বসে পরীক্ষা দিচ্ছে, মানে কম্পিটিশনটা অনেকটা কমে যাচ্ছে। তাহলে যখন সেই জায়গায় অপশনালের কোয়ালিটি মানে অ্যান্সারের কোয়ালিটি, ওটা একটা টার্নিং পয়েন্ট হয়ে যাচ্ছে না। ঠিক। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন বলবো যে সম্প্রতি আমরা শুনছি যে সিলেবাস চেঞ্জ হচ্ছে, পিএসসি নোটিফিকেশন দিয়ে একদম পাবলিশ করে দিয়েছে। তো এই নতুন সিলেবাসের আগে একটা 24 সাল পুরনো সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা, তো এই মুহূর্তে যারা প্রিপারেশন কন্টিনিউ করছে বা যারা নতুন শুরু করবে তাদের ক্ষেত্রে কি মাথায় রেখে প্রিপারেশন করা উচিত, কোনটাকে জোর দেবে? আমার মনে হয় যারা মানে পুরনো ক্যান্ডিডেট, বিগত 2 বছর 3 বছর ধরে প্রিপারেশনের মধ্যে রয়েছে, তারা অলরেডি পুরনো প্যাটার্নেই অভ্যস্ত, এবং নতুন প্যাটার্ন নোটিফিকেশন এসছে, তার আগে তো একটা পুরনো সিলেবাস হওয়া বাকি আছে, এক্সাম হওয়া। অবশ্যই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় এটাই মানে উচিত কাজ হবে যে যারা পুরনো ক্যান্ডিডেট, যারা অলরেডি ফিল্ডে 2-3 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, তারা তাদের এই পুরনো সিলেবাসটাকেই ফোকাস করে নিক, তার কারণ তাদের হাতে একটা অপরচুনিটি এখনো রয়েছে। এমন নয় যে একটা অপরচুনিটি ঠিক আছে আমি নতুনটাই শিফট করে যাই, এটা করা একদম বুদ্ধিমানের কাজ হবে। হতে পারে তো একটা অপরচুনিটিতেই তার ক্র্যাক হয়ে যেতে পারে, কেউ জানে না সেটা। তো আমার বেস্টটা আমি পুরনো সিলেবাসের যে একটা এক্সাম হওয়া বাকি আছে আমি তার মধ্যে সেই এফোর্টটা দিই। কিন্তু যারা একদম নতুন জাস্ট স্টার্ট করতে চলেছে, তো হয়তো 4-5 মাস 6 মাসের মধ্যে পুরনো সিলেবাসের পরীক্ষাটা হয়ে যাবে, খুব জোর 1 বছরের মধ্যে। কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটা যেহেতু লেন্দি প্রিপারেশন, তাদের ক্ষেত্রে কিন্তু বুদ্ধিমানের কাজ হবে নতুনটাকে ফোকাস করে এগোনো, তার কারণ ফিউচারে বিগত 10 বছর কিন্তু এই নতুন সিলেবাসটা থেকেই আসবে। তো আমার মনে হয় এই 1 বছরের তুলনায় আগামী 10 বছর যেটা আসতে চলেছে নতুন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমার মনে হয় সেটাতে ফোকাস করাটা তুলনামূলক বুদ্ধিমানের কাজ। কারণ যারা সবে শুরু করছে তাদের তো ফিউচার পড়ে আছে, তাদের তো এখনো পুরো মানে ব্যাটেল গ্রাউন্ডটা এমটি, মানে তারা সবে তাদের
প্রিপারেশনটা রেডি করছে, মানে তাদের এখন তো কিছু রেডি হয়নি, জাস্ট স্টার্ট করছে। সিলেবাস চেঞ্জ হওয়াটা মনে হয় যে সবার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড একটা তৈরি করে দিচ্ছে, যে যারা প্রচুর পড়েছে তারাও শুনবে, যারা নতুন শুরু করছে তারাও শুনবে। সেখানে ভয় পাওয়ার কোনো জায়গা নেই, সিলেবাস যেমন আসবে সেরকম পড়তে হবে। একদম। আচ্ছা স্যার, যদি পুরোনো সিলেবাসের কথাই বলি, তাহলে মোটামুটি আপনার স্টাডি রুটিন, ওটা তো কোনোদিনই কার রুটিন কেউ ফলো করতে পারে না, মানে মিনিমাম কতক্ষণ একটা স্টাডির মধ্যে রাখতে? আমি চেষ্টা করতাম যতটা বেশি সম্ভব আওয়ার্স পড়াশোনার মধ্যে দেওয়ার, এইটা ছিল আমার টার্গেট। ঠিক, সেটা কোনো ঘড়ি ধরে বাঁধা ঘন্টায় নয় যে 10 ঘন্টা 12 ঘন্টা। যেদিন আমার মানে কোনো বাড়িতে অনুষ্ঠানের জন্য বা কোনো নেমন্ত্রণের জন্য মনে হতো যে এই দিন আমি সর্বোচ্চ 9 ঘন্টা দিতে পারি, তো সেদিন আমি সর্বোচ্চ 9 ঘন্টা দিয়েছি। যেদিন আমার মনে হতো যে না আজকে আমি 12 ঘন্টা দিতে পারছি সর্বোচ্চ, তো সেদিন আমি 12 ঘন্টা দিয়েছি। তবে এইটা বলা একদম মিথ্যে কথা হবে যে আমি 17 ঘন্টা 18 ঘন্টা পড়াশোনা করতাম, একদম মিথ্যে কথা বলা হবে, আমি করিনি কোনোদিন। হ্যাঁ, আমি চেষ্টা করেছি ওই ঘন্টাটা 9 থেকে 11 এর মধ্যে রান করতো, 9 থেকে 11 ঘন্টার মধ্যে রান করতো। এবং আমার টার্গেট কখনোই ঘন্টা ছিল না, আমার টার্গেটটা হতো মানে এফেক্টিভ স্টাডি, যেটাকে বলে কাজের কাজ, মানে এফেক্টিভ স্টাডিটা যতটা বেশি সময় সম্ভব আমি ততটা সময় করব, তাতে সেটা যতটা লং আওয়ার্স হয় হোক। মানে একটা বিষয় যারা ওপার থেকে শুনছে তাদের কাছে এটা পরিষ্কার হওয়া দরকার যে কারোর ক্ষেত্রে তার সিলেবাস 2 ঘন্টায় শেষ হতে পারে, কারোর ক্ষেত্রে 6 ঘন্টাতে হতে পারে। 6 ঘন্টা বসে আমি যদি 4 ঘন্টা মোবাইল ঘাটলাম, যে আমি 6 ঘন্টাটা আমার এফেক্টিভ হলো না। এফেক্টিভ স্টাডি কতটা হচ্ছে সেটাই হচ্ছে আসল, কত ঘন্টা সেটা আসল নয় একদম। এবং আমি এমন নয় যে একটা দিন গোটা হিস্ট্রির পেছনে দিলাম বা একটা গোটা দিন পলিটির পেছনে দিলাম, গোটা দিনকে আমি মোটামুটি 4-5টা সেগমেন্টে ভাগ করে নিয়েছিলাম। মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা স্লট একটা নিজের মনেই রেডি থাকতো যে সকালবেলা উঠে আমি পলিটিটা সাপোজ স্টার্ট করলাম, সকালবেলা 8টার সময় পলিটি স্টার্ট করলাম, 8টা থেকে 10টা অব্দি বা 10:30 অব্দি পলিটি পড়ে নিলাম। তারপরে হয়তো ইকোনমিক্স এর ভিডিও দেখা স্টার্ট করলাম, মৃণালের ভিডিও দেখে নোট মেকিং, দুপুর পর্যন্ত এটা করলাম। লাঞ্চের পরে আমার দুপুরের রোজকার টাইমটা থাকতো অঙ্ক করার জন্য, রোজ দুপুরে মোটামুটি ওই 3টে থেকে 6টা এই টাইমটা অব্দি ফুল অঙ্ক প্র্যাকটিস করতাম। অঙ্ক মানে শুধু WBCS এর অঙ্ক নয়, আমি বলেছি যে সমস্ত পরীক্ষা অ্যাপিয়ার হতাম, সেটা আমি ভালো দিই না দিই, পরীক্ষার এক্সপেরিয়েন্সটা দরকার ছিল। এবং পরীক্ষার এনভায়রনমেন্টটা মক টেস্ট, একদম আমার এনভায়রনমেন্ট জিনিসটা খুব ভয়ানক জিনিস একদম। এবং সেই জিনিসটাকে ফেস করার জন্য এবং CGL CHSL এর মক টেস্ট দেওয়া, এগুলো প্র্যাকটিস করেছি আমি, এখানে লোকানোর কোনো জায়গা নেই। এইগুলো প্র্যাকটিস করতাম। রাতের দিকে 2 ঘন্টা রাখতাম হিস্ট্রির জন্য। এবার এইভাবে জিনিসটাকে রোটেট করানো, জাস্ট প্রত্যেকটা যে GS পেপার আর কম্পালসারি পেপার আছে, এইভাবে জাস্ট প্রত্যেক দিনের রুটিনটাকে রোটেট করানো। হয়তো আমি আজকে হিস্ট্রি পড়েছি, একদিন বাদে আবার হিস্ট্রিটাকে আমি টাচ করছি, এবং একটা 7 দিনের সপ্তাহে 6 দিন আমি নতুন জিনিস পড়তাম, 7 নম্বর দিনে ওই সবকটাকে একবার চোখ বুলিয়ে নিতাম। এইভাবে জিনিসটা এগোতো, এবং প্রত্যেকটা সাবজেক্ট একদিন পর পর ঠিক ফিরে আসতো, যাতে আমি টাচে থাকি, মানে সাইকেল মোড, একদম সাইকেলের মতো। শুধু পড়া নয়, সঙ্গে রিভিশনটাও জরুরি। পাতার পর পাতা পড়ে গেলাম কিন্তু তাকে আর ফিরে দেখলাম না, তাতে আমার জিনিসটা ভুল হয়ে যেতে পারে। দরকার আছে। এবং কিছুটা সময়, রোজ নয়, হয়তো বাংলা ইংলিশের ক্ষেত্রে সপ্তাহে 2 দিন আমাকে রাখতে হবে, যে একটু লেখা প্র্যাকটিস করতে হবে। একদম। অপশনালের জন্য সপ্তাহে 2 দিন রাখতে হবে। আমি বলছি যে আমার হয়তো গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ছিল বলে হয়তো আমাকে কম সময় দিতে হয়েছে, অন্য স্টুডেন্টদের ক্ষেত্রে হতে পারে কেউ নিজের সাবজেক্ট নিচ্ছে, কেউ অন্য সাবজেক্ট নিচ্ছে, তার জন্য হয়তো তাকে একটু বেশি সময় দিতে হচ্ছে। যে স্টুডেন্ট অন্য সাবজেক্ট নিয়েছে, তার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট নেয়নি, তো সেই অ্যাসপিরেন্টের ক্ষেত্রে তো একটু বেশি সময় তাকে বরাদ্দ রাখতে হবে। সপ্তাহে 2 দিনের পরিবর্তে 3টে দিন হতে পারে, সেটা তার স্ট্রেংথ উইকনেস বুঝে যে আমার ওইটুকুনি দরকার এইটুকুকে রেডি করার জন্য। একদম। মানে আমার হয়তো ইতিহাসে আমার হাতে 8 ঘন্টা পড়লে হয়ে যায়, দেখা যাচ্ছে ইকোনমিক্স আমার 3 ঘন্টা পড়তে, একদম হতেই পারে। আমি আমার নিজের স্ট্রেংথ আর উইকনেস অনুযায়ী আমি আমার টাইম স্লটটাকে সাজাবো। একদম, যেহেতু আমার নিজের সাবজেক্ট ছিল জিওগ্রাফি, আমি সপ্তাহে 2 দিনই জিওগ্রাফি নিয়ে বসতাম, জাস্ট একবার জিনিসটাকে টাচ করে যাওয়া। ঠিক, ব্যাস ওইটুকুতেই আমার মনে হতো যে হ্যাঁ, আমার জিওগ্রাফি এই সপ্তাহে 2 দিন 1.5 ঘন্টা 2 ঘন্টা বসলেই হয়ে যাবে। এবার যদি কারোর অজানা সাবজেক্ট হিসেবে কারোর হয়তো অ্যানথ্রোপোলজি কেউ নিয়েছে বা সাইকো নিয়েছে, তাহলে সময় বেশি দিতে হবে। এটা এমন কোনো বাধা ধরার নিয়ম নেই যে আমাকে এই রুটিনেই পড়তে হবে রোজ, এত ঘন্টাই পড়তে হবে রোজ। প্রত্যেক অ্যাসপিরেন্টের নিজের স্ট্রেংথ আর উইকনেস বুঝে
সেই অনুযায়ী তার নিজস্ব স্টাডি প্ল্যান তৈরি করা উচিত। একদম। স্যার, আপনি এই মুহূর্তে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কমিশনার রেভিনিউ কোথায় পোস্টিং আছেন? এখন আমার পোস্টিং পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। পূর্ব মেদিনীপুরের এখন রেভিনিউ কালেকশন আমাদের হাতে। আচ্ছা, তার মানে অফিস প্রেসার ইত্যাদি প্রভৃতি সবকিছু সামলে সব ওকে? হ্যাঁ, ঠিক আছে। যেমন মানুষের বেঁচে থাকার একটা অক্সিজেন প্রয়োজন, হ্যাঁ আমার সেরকম একটা অক্সিজেন হচ্ছে পাহাড়ে যাওয়া, ট্রেকিং এ যাওয়া, বিশেষত বেড়াতে যাওয়া অফবিট জায়গাগুলোতে, গতানুগতিক ট্যুর নয়, অফবিট জায়গায় যাওয়া, একটু ট্রেক করে যাওয়া এরকম। তো সেই দিকটাতে ভাটা তো পড়ছে, অবশ্যই কিছুটা ভাটা পড়ে কাজের জন্য। ছুটি পাওয়া কখনো মুশকিল হয়ে যায়, তো আমি বলবো না যে একদম ছুটি পাওয়া যায় না, ডেফিনেটলি ছুটি পাওয়া যায়, কিন্তু মানে সেটাও কাজের প্রেশার বুঝে ছুটিগুলোকে নিতে হয়। আবার এটাও ঠিক যে এই চাকরিটাই তো আমাকে এই হবিটাকে সারা জীবন কন্টিনিউ করার রসদ যোগাচ্ছে। এটাই তো মানে এটা কিন্তু আমার ক্ষেত্রেও মনে হয়েছিল যে আমি যদি না সফল হতে পারি বা চাকরি না পাই, তাহলে আমার এই যে হবি ট্রেকিং করতে যাওয়া, এই ট্রেকিং এর হবিটা কিন্তু আমার অনেক আগে থেকে 2010-11 সাল থেকে। এই 2010-11 সাল থেকে 2019 সাল পর্যন্ত, মানে পরীক্ষার আগে পর্যন্ত আমার না প্রতি পদে মনে হতো যে নিজের একটা হবিকে মানে ভালোভাবে ফুলফিল করার জন্য না ফিনান্সিয়াল ব্যাকআপটা দরকার, খুব প্রয়োজন। আমি মানে বাবা মার কাছ থেকে চেয়ে কত নিজের হবি পূরণ করবো, নিজেরও একটা প্রেস্টিজে লাগে। যদি কারণ মনে হয় যে আমি ছবি তুলবো, সেই টাকাটা তো চাওয়া যাবে না, চাওয়া যায় না। হ্যাঁ, তার কারণ বাবা মায়ের মানে তারা অনেক সংসারের জন্য স্যাক্রিফাইস করেছেন, তারা সংসারের অনেক কিছু দেখভাল করছে, সেখানে বাঁচিয়ে আমার শখের দায় তারা নেবেন, সেটা এক্সপেক্ট করাটা একটা বয়সের পর গিয়ে ভুল। সেটা ভুল, মানে আমাকে উল্টে তাদের ভালো আমার দেখা উচিত, সঙ্গে আমার নিজের শখটাকেও পূরণ করার জায়গায় নিয়ে আসা উচিত। স্যার, এখানে এই যে প্রশ্নটা বলে হবি, এবার পড়াশোনার ফাঁকে হবি কতটা পার্সু করা উচিত যেটা ক্ষতি না করে, কিভাবে আপনি পার্সু করতেন? পার্সু বলতে একটা জিনিস আমি বলি যে ট্রেকিং আমার হবি ছিল, এবং ইন্টারভিউ বোর্ডে কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এবং ওনারা কিন্তু ইন্টারভিউ বোর্ডে এই হবির পয়েন্টটাকে আমার ক্ষেত্রে পিক আপ করেছিলেন, এবং এই পিক আপ করার পরে হবির পয়েন্টটা ওনারা কিন্তু হবি রিলেটেড প্রচুর প্রশ্ন করেছিলেন আমাকে, প্রায় 15 মিনিট মতো শুধু হবি রিলেটেড প্রশ্ন হয়েছিল, এবং ওনারা যাচাই করে নিয়েছিলেন যে আমি যেটা আমার হবি বলছি সেটা কি সত্যি আমার হবি নাকি বানিয়ে একটা কিছু বলে দিচ্ছি। ঠিক, ওনারা কিন্তু পরতে পরতে যাচাই করে নিয়েছেন, এবং সেইটা মানে কোন স্টুডেন্টের যাই হবি থাক, সেই হবিটা যখন একজন স্টুডেন্ট সত্যিকারের পার্সিউ করে না, সেই হবিটা তার একটা প্লাস পয়েন্ট হয়ে যায়। ইন্টারভিউতে হাই চান্স থাকে এখান থেকে কোশ্চেন আসার, এবং কোন অ্যাসপিরেন্ট যদি ইন্টারভিউ বোর্ডে সেইখান থেকে ভালো অ্যান্সার করতে পারে, তার কিন্তু ইন্টারভিউটা খুব ভালো একটা মানে খুব একটা পজিটিভ নোটের দিকে এগোতে থাকে, খুব পজিটিভ নোটের দিকে এগোতে থাকে। এটা যেটা আমি ফিল করেছিলাম যে আমার প্রত্যেকটা হবির প্রশ্নকে আমি খুব সুন্দর করে ওনাদের বুঝিয়ে উত্তর দিতে পারছিলাম, এবং বুঝতে পারছিলাম যে ওনারা বিষয়টা নিয়ে সন্তুষ্ট হচ্ছেন, উত্তরটার সময় ওনারা সন্তুষ্ট হচ্ছেন। হ্যাঁ, হবি হিসাবে যেমন আমার পাহাড়ে যাওয়ার হবি ছিল, আমি 2019 থেকে 21 পর্যন্ত ট্রেকিং এ যাওয়ার সুযোগ 2 দিনের জন্যই মাত্র পেয়েছিলাম। একবারই চটকপুর গেছিলাম 2 দিনের জন্য মাত্র। হ্যাঁ, বাকি সময়টা কি করতাম, বিভিন্ন ট্রাভেল ম্যাগাজিন, ট্রাভেল ব্লগ থেকে ওই যে বলো না মানস ভ্রমণ, মানে একটু সেই জায়গাগুলোর ছবি দেখে, একটু সেই ট্রেকিং এর লেখা পড়ে, একটু মনে মনে নিজের ওই আগুনটাকে জাগিয়ে নিতাম আর একবার, যে হ্যাঁ এরকম হামটা পাস আমাকে একবার যেতে হবে, এরকম হারকিদুন ট্রেক একবার যেতে হবে, এরকম কাশ্মীর গ্রেট লেকস একবার যেতে হবে, তাহলে এরকম এরকম ভিউ পাওয়া যাবে, এরকম এরকম ছবি দেখা যাবে। কিন্তু যেতে গেলে পড়তে হবে, কিন্তু যেতে গেলে আমাকে পড়তে হবে, ক্লিয়ার করতে হবে এক্সাম, তারপরে সেই চাকরিটাই আমাকে সেই হবিটা ফুলফিল করার রসদ যোগাবে। একদম, মানে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে হবি পার্সু করা খুব ভালো জিনিস, কিন্তু হবিটাকে হবির মতো করে পার্সু করতে গেলে একটা এমন জায়গায় পৌঁছতে হবে যে যার জন্য আমাকে দ্বিতীয় কারোর কাছে পারমিশন না নিতে। একদম একদম, আমার নিজের মানে সেই হবিটা পূরণ করার জন্য আমাকে যেন অন্য কারোর মুখাপেক্ষী হয় না থাকতে হয়, অন্য কারোর পারমিশনের অপেক্ষায় না থাকতে হয়। একদম। স্যার, একটা প্রশ্ন অনেকে করে যে ইন্টারভিউ বোর্ডের ল্যাঙ্গুয়েজ, কেউ হয়তো ইংলিশে খুব দক্ষ নাও হতে পারে, কিন্তু অনেকের সময় মানে ইন্টারভিউ বোর্ড থেকে ইংরেজিতে প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে কিভাবে ট্যাকেল করা? একদম, আমার মনে হয় ইন্টারভিউ বোর্ডে যে মেম্বাররা থাকেন ওনারা প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি প্রশ্ন করেন, যেটা সাধারণত ইংলিশে করে থাকেন, অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, শুরুতেই বাংলায় প্রশ্ন শুরু হয়ে যেতে পারে। এবার সেক্ষেত্রে কি, আমার ক্ষেত্রেও শুধু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এইটুকুই
ইংলিশে কোশ্চেন এসেছিল, তারপরে কিন্তু সমস্ত জিনিসটা বাংলাদেশ শিফট হয়ে গেছে। বেশ। এবং যদি কোনো অ্যাসপিরেন্ট সাবলীলভাবে ইংরেজিতে বলতে পারে, ওনারা এটা খেয়াল রাখতে হবে, মানে বোর্ড মেম্বাররা যে ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করছেন আমি চেষ্টা করবো সেই ল্যাঙ্গুয়েজে উত্তর দেওয়ার, এবং যদি সেখানে আমার অসুবিধা হয়ে থাকে ওনাদের কাছে সেই অনুমতিটুকু অন্তত চেয়ে নেওয়ার, যে স্যার আমার চেষ্টাটা অন্তত করা উচিত, চেষ্টাটা করা উচিত, সব চেষ্টা করা উচিত, যে স্যার আমি বলছি কিন্তু আমার এই জায়গায় একটু সমস্যা আছে, যদি আপনি পারমিশন দেন তাহলে কি আমি। একদম। আচ্ছা স্যার, এখানে একটা খুব বড় গ্রেভ প্রশ্ন উঠে আসে যে আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগে বা অনলাইন প্ল্যাটফর্মের যুগে ছেলেমেয়েদের কাছে প্রচুর পিডিএফ, প্রচুর নোটস, প্রচুর চ্যানেল, তো এই এত কিছু ঘাঁটা দরকার নাকি না একটা যে কোনো পার্টিকুলার সোর্সে ঠিক থাকাটা দরকার? আমার মনে হয় 10টা বই একবার করে পড়ার থেকে একটা বই 10 বার পড়া অনেক অনেক বেশি কাজের, অনেক বেশি কাজের। আমি ফিল করেছি লক্ষ্মীকান্ত প্রথমবার যখন রিভিশন দিচ্ছি আমার মনে হচ্ছে এ বাবা এই লাইনটা তো আগে আমার চোখে পড়েনি। দ্বিতীয়বার যখন পড়ছি আবার একটা নতুন লাইন আবিষ্কার হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা নতুন লাইন আবিষ্কার হচ্ছে, এ বাবা এই লাইনটা তো আমি আগের দুপুরে খেয়াল করিনি। সেম পুনম দালাল থেকেও হয়েছে, প্রতিটা চ্যাপ্টারে একটা করে নতুন নাম, নতুন একটা লাইন আবিষ্কার হচ্ছে। আজকালকার যে স্টুডেন্টরা করে যে কোনো একটা টেলিগ্রাম চ্যানেলে চলে গেল, সেখান থেকে লাখে লাখে পিডিএফ ডাউনলোড করে পিডিএফ গুলো ফোনেই পড়ে রইল, কারণ বড় রিপ্লেস হলো। হ্যাঁ, এবার যে লাইনটা সাপোজ আমি প্রথম রিভিশন মিস করে চলে গেছিলাম, পরীক্ষা হলে কে বলতে পারে না ওই লাইনটা থেকে প্রশ্নটা চলে আসবে, ঠিক আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। তার থেকে আমি যদি 10 বার একই জিনিস রিভিশন করি না, আমার মনে হয়, মানে আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, পুনম দালাল রিভিশন 2-3 বার হওয়ার পরে বা লক্ষ্মীকান্ত 2-3 বার রিভিশন হওয়ার পরে না, চোখ বন্ধ করে আমরা ঘরের ভেতরটাকে যেরকম নিজের বাড়ির ঘরটাকে আমরা যেরকম বুঝতে পারি, যে আমি যদি চোখ বন্ধ করি আমার ডান দিকে খাট আছে, সোজা আলমারিটা আছে, মা দিকে ড্রেসিং টেবিলটা আছে, এইরকম আমি যে বুঝতে পারি আমার নিজের বেডরুমটাকে, সেরকম বইটাকেও ওইভাবে একাত্ম হয়ে যেতে হবে, যে আমি চোখ বন্ধ করলে একটা চ্যাপ্টারের লাইন বাই লাইন মনে থাকবে না, বাট আমার মনে থাকবে যে আচ্ছা সম্রাট অশোকের শিলালিপিগুলো এই বাঁদিকের পেজের মাঝখানে ছবিটা ছিল, ঠিক তার নিচেই এই পয়েন্টটা লেখা ছিল। আমি বলছি না একদম ছবির মতো ভেসে উঠবে, বাট আমার ওই আইডেন্টিফিকেশনটা একদম চোখের ছবির মতো। গোটা পাতাটাকে স্ক্যান করলে আমার যদি 50% মনে থাকে, তার মধ্যে থেকে আমি প্রশ্ন কমন পাওয়ার জায়গায় চলে যেতে একদম। এবং এই রকম একটা প্রশ্ন এসেছিল, সম্রাট অশোকেরই কোন একটা প্রশ্ন এসেছিল 2019-এর প্রিলিমসে খুব সম্ভবত। আমার মনে আছে যখন ওই প্রশ্নটা এসেছিল না, মানে আমার একবার মনে হচ্ছে এই প্রশ্নটা তো আমার চেনা, এই প্রশ্নটা তো ওই পুনম দালালের বাঁ দিকের পৃষ্ঠার মাঝখান থেকে একটু নিচুর দিকে একটা ছবি ছিল, তার নিচে এই লাইনটা ছিল, মানে এইরকম একটা ভিজুয়ালাইজেশন, কনফিডেন্সটা একটা বুস্ট আপ হয় যে আমি প্রশ্ন চিনতে পারছি, যে আমি চিনতে পেরেছি প্রশ্নটা, হ্যাঁ এটা আমার জানা। তো এই জিনিসটা যখন একটা বই আমি 7 বার 8 বার রিভিশন করবো তখন এই জিনিসটা তৈরি হয়, আর যখনই এই জিনিসটা তৈরি হয় তখনই না মানে প্রশ্ন মানে কমন পাওয়া বা প্রশ্ন দেখে চিনতে পারা বা একটা প্রশ্নকে দেখে এলিমিনেট করতে শেখা, যে 4টে অপশনের মধ্যে 2টো অপশনকে তো এইগুলো তো কোনোভাবেই পসিবল না, এই যে এলিমিনেট করে এগোনো, এই জিনিসগুলো অনেক বেশি সহজ হয়ে যায় 10টা বই পড়ার থেকে একটা বইকে 10 বার পড়া। তাহলে আজকে যে ডিসকাশনটা আমরা করলাম তার থেকে অনেকগুলো পয়েন্ট উঠে এলো, শুধুমাত্র সিভিল সার্ভিস নয়, যে কোনো পরীক্ষার জন্যই একটা বা কয়েকটা নির্দিষ্ট পার্টিকুলার টেক্সট বই পড়াটা খুব জরুরি, এবং সেখান থেকে বারে বারে রিভিশন করে আমার মানে টপিকগুলোকে চিনতে পারলে যে কোনো পরীক্ষায় কিন্তু আমার নিশ্চিন্তে পাস করে যাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়ে, একদম বাড়ে। এবং কেন আমি এটা বারবার বলবো অ্যাসপিরেন্টদের, পরীক্ষায় হয়তো আমি ডব্লিউবিসিএস ফোকাস করে প্রিপারেশন নিচ্ছি, বারবার ফোকাস শিফট করা উচিত না, যে আজকে আমি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, কালকে সিজিএল এর নোটিফিকেশন পেলাম, আমি ঝপ করে প্রিপারেশনটাকে সিজিএল এর দিকে ঘুরিয়ে দিলাম, আবার তারপরে সিজিএল হয়ে যাওয়ার পর আবার ডব্লিউবিসিএস এ ঘুরিয়ে দিলাম। এইভাবে করলে কি কনসিস্টেন্সি নষ্ট হয়। আমি বলবো না যে এক্সামে অ্যাপিয়ার করা উচিত নয় বা সিজিএল এর জন্য তুমি কিছুই পড়ো না, ডেফিনেটলি পড়ো, কিন্তু তোমার মূল ফোকাস থাকুক তোমার স্ট্রেংথ, হতে পারে তোমার স্ট্রেংথ সিজিএল, তুমি সিজিএল নিয়েই পড়ো, কিন্তু ডব্লিউবিসিএস অ্যাপিয়ার করো। এবং এটা আমি বলবো যে কেন সমস্ত পরীক্ষায় অ্যাপিয়ার করা উচিত, সমস্ত পরীক্ষায় অ্যাপিয়ার করলে একটা এক্সাম এনভায়রনমেন্ট ফেস করার মানসিকতা তৈরি হয়। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি যখন বারাণসীতে এয়ারফোর্স সিলেকশন বোর্ডে ইন্টারভিউ প্যানেলের মুখোমুখি হয়েছিলাম, 21-22 জন এয়ারফোর্স অফিসার ফুল ইউনিফর্মে ওনারা ইন্টারভিউ নিচ্ছেন, একটা ইউ শেপ টেবিল, ওনারা বসে রয়েছেন। আমি যখন ঘরে ঢুকলাম না, মানে আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে একটা নার্ভাস হওয়ার মতো অবস্থা, মানে অতজন সিনিয়র অফিসারকে একসঙ্গে ওরকম ফুল ইউনিফর্মে দেখছি, মানে বলার আগে মানে ফাম্বল করছি রীতিমতো। কিন্তু ওই যে সেম সিচুয়েশন
3বার আমি পরপর ফেস করলাম। তারপর থেকে না কোনো ইন্টারভিউ বোর্ড ফেস করার আগে ভয়টা আর কেটে গেল। আমার মনে হলো যে ইন্টারভিউ বোর্ডে আমি মানে ভয় না পেয়ে অনায়াসে অ্যাটেন্ড করতে পারবো, মানে সেই ভয়টা আর থাকবে না ইন্টারভিউ বোর্ডে। মানে এখান থেকে একটা পয়েন্ট তুলবো যে সবার পক্ষে হয়তো আর্মি এয়ারফোর্স ইন্টারভিউ দিয়ে ডাব্লিউবিসিএস এ আসা বা অন্য পরীক্ষার সুযোগ হয় না, কিন্তু কোনো একটা কোথাও তো আমি ভুল করেছি, সেই ভুলটা থেকে সুযোগ নিয়ে এগোতে হবে। একদম একদম, ওই ভুলটা না, মানে ওই ভুলটা এবং ওই ভুলের অ্যানালিসিসটা ভবিষ্যতের অনেক কিছু কারেক্ট করে দেয়, একদম অনেক কিছু কারেক্ট করে দেয়। তো তোমরা এই দীর্ঘ সেশনটা থেকে বুঝলে যে মোটামুটি ভাবে একটাই বিষয়ে মাথায় রাখতে হবে যে রেগুলারিটি, সেটা পড়াশোনা হতে পারে, সেটা তোমার হবি পার্সু করা হতে পারে, সেটা তোমার লাইফের যে কোনো কিছু কাজের রেগুলারিটি হতে পারে। সেই রেগুলারিটি মেনটেন না করলে কিন্তু মানে সফল হওয়াটা যে কোনো ফিল্ডে, সেটা ফটোগ্রাফার হতে পারেন, কেউ ট্রাভেলার হতে পারেন, কেউ পুলিশ হতে পারেন, প্লেয়ার হতে পারেন, তাকে রোজ প্র্যাকটিস করতে হবে, নিজের অনুশীলন করতে হবে, মানে আমার যতটা ক্ষমতা সেটুকু বুঝে আমাকে এগোতে হবে। একদম। স্যার এই মুহূর্তে একটা খুব মানে সমস্যা হচ্ছে যে ছেলেমেয়েরা বলছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পরীক্ষা হচ্ছে না, তো সেক্ষেত্রে মানে প্যারাডাইম শিফট করাটা তো অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে আপনার কি মত? প্যারাডাইম শিফট করা ডেফিনেটলি প্রয়োজন। এমন নয় যে ভ্যাকেন্সি কম আছে, ভ্যাকেন্সি অনেক আছে, বা একেবারে বন্ধ হয়ে গেছে, একদম বন্ধ হয়ে গেছে এমন নয়, ভ্যাকেন্সি আছে। আস্তে আস্তে তার নোটিফিকেশন হয়তো বেরোচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে নোটিফিকেশন হয়তো বেরোচ্ছে, আগের থেকে অনেক স্লো বেরোচ্ছে, অনেক কম বেরোচ্ছে, কিন্তু সেই তুলনায় আমি বলবো সিজিএল বা সিএইচএসএল এইগুলো বা রেলওয়ে এনটিপিসি এগুলো কিন্তু একটা অপরচুনিটি। আমি বলবো যে সমস্ত পরীক্ষা অ্যাপিয়ার করা উচিত, এবং যে অ্যাসপিরেন্টরা মনে করে যে আমার পক্ষে বা সেই অ্যাসপিরেন্টের পক্ষে সিজিএল বা এনটিপিসি এইগুলো তার মানে সেই পরীক্ষার সিলেবাস তার কাছে স্ট্রেংথ, অবশ্যই সেই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করা উচিত, ঠিক, এবং সেই পরীক্ষাতে ফোকাস করা উচিত। আমি কখনো বলবো না যে শুধু ডাব্লিউবিসিএস নিয়েই তুমি সারাটা জীবন ফোকাস হয়ে থাকো, একদম না। তোমার যদি মনে হয় যে তুমি ম্যাথসে স্ট্রং, রিজনিং এ স্ট্রং, এবং সিজিএল এর প্রিভিয়াস ইয়ার সলভ করে যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি তো অল্পতেই ভালো প্রোগ্রেস করতে পেরেছি, তুমি ডেফিনেটলি সিজিএল দেবে, মানে আমার আলটিমেটলি সফল হওয়া নিয়ে কথা। হ্যাঁ, সে যে ফিল্ডেই হই না, একদম। এবং যদি মনে হয় যে হ্যাঁ আমার ডাব্লিউবিসিএস অফিসার হওয়াটা একটা লক্ষ্য আছে, কেউ বারণ করেনি, তুমি সিজিএলটা দাও, তারপর আবার ট্রাই করো। বহু অফিসার রয়েছেন যারা সেন্ট্রালে চাকরি করতে করতে ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে শিফট করেছেন। একদম। আমি বলবো যে আগে মানে এই মানসিকতাটা থাকা উচিত যে আমি সমস্ত ব্যাটলফিল্ডে নামবো, একদম সমস্ত ব্যাটলফিল্ড ফেস করবো, যে কোনো পরীক্ষা হোক আমি অ্যাপিয়ার করবো, ভালো হোক খারাপ হোক আমি অ্যাপিয়ার ঠিক করবো এবং সিরিয়াসলি প্রিপারেশন নেবো। এবং আমি মনে করি যদি সিরিয়াসলি প্রিপারেশন নেওয়া যায় না, কোনো পরীক্ষায় কি একদম ব্ল্যাঙ্ক হয়ে ফেরা যায় না, ঠিক, হয়তো ক্র্যাক হবে না পরীক্ষাটা, কিন্তু ক্র্যাক হওয়ার কাছাকাছি সে পৌঁছে যাবে। না, আমার ভুলটা আমি আইডেন্টিফাই করতে পারবো যে কোনোটা পরীক্ষা আমি ইতিহাসে খারাপ করেছি, তাহলে আমি ইতিহাসটা কারেক্ট করলাম, একদম। আবার ভূগোলটা হয়তো পার্টিকুলার হয়তো নদ নদী ভুল করলাম, হ্যাঁ, তাহলে ওইটা ফিরে এসে করে ফেললাম। এই জায়গাটা মানে মোদ্দা কথা হচ্ছে যে তোমাকে প্রথম কথা হচ্ছে যে আমার ফোকাস ঠিক রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে রেগুলার প্রিপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে। যতটুকু টাইম তুমি পাও, তুমি হয়তো বাড়িকে সামলাবার জন্য প্রাইভেট চাকরি করছো, তোমার হয়তো সময় খুব কম, 2 ঘন্টা টাইম পেলে 2 ঘন্টা আমি করবো, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে একদম মানে মোটিভেশনটা বাইরে থেকে নয়, নিজের মধ্যে থেকে আসে। মানে মানুষের সবসময় আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বাবা মা এবং নিজে ছাড়া মানুষের আর কোনো গুরু থাকার প্রয়োজন নেই, একদম প্রয়োজন নেই। নিজের বাবা মা হচ্ছে মানে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুরু, আর তুমি নিজে হচ্ছে তোমার সবচেয়ে ভালো টিচার। তুমি নিজেই বুঝতে পারবে তোমার কোথায় স্ট্রেংথ। একজন খারাপ প্লেয়ার খুব মানে ভালো কোচ হয়, কারণ সে তার নিজের মানে ভুলটা ধরতে পারে, সে হয়তো এক্সপেক্ট করতে পারেনি, কিন্তু সে ভুলটা ধরতে পারে। এই যে ভুল ধরাটা, আমি পরীক্ষা দিয়ে এসে 4টে প্রশ্ন ভুল করলাম, কেন করলাম, এই জায়গাটা একদম প্রত্যেকটা মক টেস্ট দিয়ে না, শুধু মক টেস্ট দিলাম আর একটা স্কোর পেলাম, সেইখানে জিনিসটা থেমে যাওয়া উচিত না। প্রত্যেকটা মক টেস্টের বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, ঠিক, আইডেন্টিফাই করা উচিত কোন চ্যাপ্টারের প্রশ্ন আমি বেশি ভুল করলাম। মুঘল আমল থেকে যে প্রশ্ন আসলো সেটা আমার বেশি ভুল চলে গেল, নাকি যেটা মৌর্য যুগ থেকে প্রশ্ন এসেছিল সেটাতে আমার বেশি ভুল চলে গেল, বা প্রশ্ন আমি চিনতে কোথায় পারছি না যে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে দিল, আইডেন্টিফাই আমি করতে পারছি না। এই আইডেন্টিফিকেশনটা মক টেস্টের অ্যানালিসিস দরকার, একদম সব সাবজেক্টের, শুধু হিস্ট্রি আমি এক্সাম্পল হিসেবে দিলাম, পলিটির ক্ষেত্রে দরকার, ম্যাথস এর ক্ষেত্রে দরকার, জিওগ্রাফির ক্ষেত্রে দরকার, সায়েন্সের ক্ষেত্রে দরকার, প্রতিটা চ্যাপ্টার। প্রতিনিয়ত সিলেবাস না বদলালেও প্রশ্নের প্যাটার্ন বদলাচ্ছে, একদম, এবং সেটাকে ধরতে না পারলে একদম কোনো পরীক্ষাই হয়তো বোধহয় পাস করা মুশকিল হয়ে যায়। একদম একদম প্রশ্নের এক্সামের রিকোয়ারমেন্টটাকে বুঝতে হবে, যে এবং প্রশ্নেরও ডিমান্ডটাকে বুঝতে হবে, যে প্রশ্নটা করা হয়েছে না, অনেক সময় খুব সহজ প্রশ্নকে জাস্ট একটা না আগে যোগ করে দেওয়ার জন্য
মানে ওই সহজ প্রশ্নটা ভুল হয়ে চলে আসে। ঠিক। তো সাফল্যের গল্প আমরা সবসময় শুনি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে পাই, বিভিন্ন পিডিএফ এ পাই, কিন্তু সব জায়গাতে একটা কমন জিনিস থাকে যে আমি 18 ঘন্টা পড়েছি, 19 ঘন্টা পড়েছি, 22 ঘন্টা পড়তাম, 1.5 ঘন্টা ঘুমোতাম, কিন্তু সেগুলো আড়ালে একটা সত্যি গল্পগুলো থাকে। তো চেষ্টা করছি আমরা সেই সত্যি ঘটনাগুলো, যে একজন সাধারণ স্টুডেন্ট, অসাধারণ কিন্তু নয়, যে WBCS পেতে গেলে অসাধারণ হতে হয়, কিন্তু সেটা সাধারণ থেকে সাধারণ মানুষ থেকেই অসাধারণ হয়। অবশ্যই এই সাধারণ ছেলের বা সাধারণ মেয়ের সাধারণ জীবনযাপনের গল্প থেকে কিভাবে তার লাইফটা তৈরি হচ্ছে, এটা কিন্তু জানাটা খুব দরকার। এবং তার জন্যই আমাদের এই সিরিজটা, যে তাহাদের কথা, তাতে আমরা আজকে স্যারকে পেলাম, অনেকটা সময় স্যার আমাদের দিয়েছেন তার ব্যস্ত সময় থেকে, এবং আশা করবো তোমাদের উপকার হবে। যদি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে, বা যদি কোনো প্রশ্ন তোমার মনে হয়, অবশ্যই ভ্যালিড কোয়েশ্চেন, সেগুলো তোমরা কমেন্ট বক্সে করতে পারো, আমরা স্যারের কাছে পৌঁছে দেবো, স্যার যে তার সময় মতো রিপ্লাই করে দেবেন, আমরা সেগুলো তোমাদের কাছে রিপ্লাই হিসেবে পাঠিয়ে দেবো। তো আজকে সেশন আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে তাহাদের কথার পরের পর্বে অন্য কোনো অফিসার তাকে সঙ্গে নিয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।